এই মুহূর্তের বড় খবর, যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনাকে অফলাইন ফর্মটি পূরণ করতে হবে না। অনলাইন পোর্টাল চালু করা হলো। অনলাইনে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে থেকেই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করাতে পারবেন, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন। কোথাও কোনো কাগজপত্র জমা করার প্রয়োজন পড়বে না। যারা বাইরে রয়েছেন আপনাদের জন্য সুখবর, আপনারা সেখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করাতে পারবেন অনলাইন। কোথাও কোনো কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে দেখতেই পাচ্ছেন তিনটি স্টেপ রয়েছে। প্রথমে রয়েছে বেসিক ডিটেলস, এরপর ডকুমেন্টস, এরপর রয়েছে ফাইনাল সাবমিট। এই তিনটি স্টেপের মাধ্যমে আপনারা অনলাইন ফর্মটি সাবমিট করাতে পারবেন। এরপর আপনাকে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে। সেই নম্বরের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে ট্র্যাক করতে পারবেন। তো কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, কিভাবে এই ফর্মটি পূরণ করবেন, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনেকেই বলছিলেন যে ওটিপি আসছে না, তো কিভাবে আপনারা এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করাবেন, কিভাবে আপনাদের ওটিপি আসবে, অর্থাৎ ওটিপির যে সমস্যাটা রয়েছে সেটা কিভাবে সমাধান করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো। এবং অন স্ক্রিন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাইভ ফর্ম আপনাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থের উপরে আমরা যখন ক্লিক করে দিচ্ছি সাথে সাথে কিন্তু এখানে ক্যালেন্ডারটি শো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ক্যালেন্ডার থেকে কিন্তু আমাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ এটা কিন্তু আপনাদের আমি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। তো চলুন বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো এর জন্য সর্বপ্রথম আপনাদের গুগলে এসে সার্চ দিতে হবে apas.wb.gov.in। আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যখনই apas.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস খুলে যাবে। দেখুন এখানে প্রথমেই রয়েছে স্বনির্ভর বাংলা, তার পাশেই রয়েছে বাংলার যুবসাথী। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে কিন্তু নিউ বলে একটি পপআপ শো করাচ্ছে এবং তার নিচেই কিন্তু রয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প। এই ফাইন্ড ইওর ক্যাম্পের উপরে যখন ক্লিক করবেন আপনাদের লোকাল যে ক্যাম্পগুলো রয়েছে, অর্থাৎ কত তারিখ কোথায় ক্যাম্প বসবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো যেহেতু আমরা অনলাইন আবেদন করব সেই কারণে এখানে রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই। এই যে বাংলার যুবসাথী এটার উপরে আমরা ক্লিক করে দেব। এরকম পেজ খুলে যাবে। বাদিকে রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড, এরপরে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, তার নিচেই রয়েছে চেক স্ট্যাটাস, অর্থাৎ এই চেক স্ট্যাটাসের মাধ্যমে আপনি স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। তো ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা দেখে নিন যে কি কি ডকুমেন্টস আপনার হাতে রাখতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লাই করার আগে আপনাকে কি কি কাগজ রেডি রাখতে হবে সেটা আগে দেখে নিন। এখানে কিন্তু 9টির মতো কাগজ আপনাকে হাতে রেডি রাখতে হবে। 1 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে, যেটা 300 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। ম্যাক্সিমাম কিন্তু এখানে 300 কেবি বলা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম 300 কেবি এবং 300 কেবির নিচেও কিন্তু আপনি আপলোড করতে পারেন এবং পিডিএফ ফরম্যাটে। তো কিভাবে ছবি থেকে পিডিএফ করবেন, তাছাড়াও এই 300 কেবির মধ্যে কিভাবে সেই সাইজটাকে আনবেন সেই বিষয়ে ভিডিও শেষে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি নিজেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। একেবারে ছবি থেকে পিডিএফ কিভাবে করবেন, পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করবেন এবং ছবির সাইজ কিভাবে কমাবেন, সমস্ত কিছু ভিডিও শেষে আপনাদের আমি জানিয়ে দেবো। এবং এটা দেখতেই পাচ্ছেন 300 কেবির মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। গতকাল পর্যন্ত কিন্তু এখানে 2 MB পর্যন্ত ছিল এবং সেটাকে কমানো হয়েছে, যেখানে 300 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন পিডিএফ অনলি, অর্থাৎ আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের রেজাল্ট যে কোনো একটি কিন্তু আপনি আপলোড করতে পারেন এবং সবগুলোই আপনারা অরিজিনাল দেবেন, অর্থাৎ কোনো জেরক্স কপি কিন্তু এখানে আপলোড করবেন না। এবং 300 কেবির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ফাইল সাইজ এখানেও কিন্তু 300 কেবি রয়েছে পিডিএফ ফরম্যাটে। এরপরে রয়েছে কপি অফ আধার কার্ড, এটাও কিন্তু পিডিএফ এবং দেখতেই পাচ্ছেন এটা 300 কেবির মধ্যে, অর্থাৎ এগুলো সবগুলোই কিন্তু পিডিএফ ফরম্যাটে। এবং এখানে আধার কার্ডের দুটি সাইডই দেবেন, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। এরপরে রয়েছে কপি অফ ভোটার কার্ড, অর্থাৎ ভোটার কার্ডের দুটি সাইডই দেবেন পিডিএফ ফরম্যাটে, অর্থাৎ ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। এখানেও কিন্তু বোথ সাইড অর্থাৎ সামনের দিক এবং পিছনের দিক দুটি সাইডই আপনি ছবি তুলে নেবেন, এরপর সেটাকে পিডিএফ করবেন, পিডিএফ করে 300 কেবির মধ্যে আপলোড করবেন। এরপর ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবিটা কিন্তু দিতে হবে পিডিএফ ফরম্যাটে। অনলি দেখুন বলা হয়েছে পিডিএফ, এটাও কিন্তু 300 কেবির মধ্যে ম্যাক্সিমাম কিন্তু সাইজ রয়েছে। এরপরে রয়েছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট ইফ SC ST OBC, যদি আপনাদের SC ST অথবা OBC সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটা আপলোড করতে হবে 300 কেবির মধ্যে, এটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে। এরপর তার নিচেই দেখতে পাচ্ছেন জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ কিন্তু একটি ছবি আপলোড করতে হবে, যার ব্যাকগ্রাউন্ডটা আপনি হালকা রঙের রাখতে পারেন, নীল অথবা যে কোনো একটা হালকা রঙের রাখতে পারেন, অথবা সাদা ব্যাকগ্রাউন্ড রাখলেও কিন্তু হবে এবং পাসপোর্ট সাইজ হবে এবং ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে আপনার ছবিটা আপলোড করতে হবে। এবং 7 নম্বরে বলা হয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট জেপিজি অর পিএনজি, অর্থাৎ আপনার একটা সই আপলোড করতে হবে যেটা সাইজ কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। এবং দেখতেই পাচ্ছেন এটা জেপিজি অথবা পিএনজি, অর্থাৎ ছবি তুলে আপলোড করলেই কিন্তু হয়ে যাবে এবং সাইজটা কিন্তু 50 কেবির মধ্যে রাখতে হবে। যদি সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু
আপলোড নেবে না। তো কিভাবে সাইজ কমাবেন সেটাও ভিডিও শেষে আপনাদের আমি জানিয়ে দেবো। চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো তার নিচেই কিন্তু বলা হয়েছে একটি ভ্যালিড মোবাইল নম্বর লাগবে, যে মোবাইল নম্বরে কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে। তো বাদিকে দেখতেই পাচ্ছেন মিডিলে রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন এই অপশনের উপরে ক্লিক করে দেবেন এবং যে ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পেলেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আগে থেকে আপনি রেডি করে রাখবেন এবং সাইজ কমানো থেকে শুরু করে যা যা প্রয়োজন রয়েছে, যেটাতে পিডিএফ এর প্রয়োজন রয়েছে সেটা পিডিএফ করে রাখবেন, যেটাতে ছবিতে আপলোড করা যাবে সেটা ছবি থাকলেই কিন্তু হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর নিচেই রয়েছে গেট ওটিপি অথবা সিক্রেট পিন, এটার উপরে ক্লিক করে দেবেন। দুয়ারে সরকার থেকে কিন্তু একটি ওটিপি চলে আসবে। তো আমরা পিনটি বসিয়ে দিয়েছি, এরপর নিচেই রয়েছে ভেরিফাই পিন, এটার উপরে ক্লিক করে দেবো। এরপর অ্যাপ্লিকেশন ফর্মের পেজটি চলে আসবে। প্রথমেই রয়েছে বেসিক ডিটেলস, এরপর ডকুমেন্টস, এরপর ফাইনাল সাবমিট। এই 3টি স্টেপের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণের কাজটি সম্পন্ন করতে হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর রয়েছে, যেটা আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না অথবা এডিট করতে পারবেন না, যেহেতু ওটিপির মাধ্যমে ভেরিফাই করে এই পেজে আপনি লগইন করেছেন। এরপর এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে এবং আধার নম্বরের জায়গায় দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া রয়েছে। যেহেতু আধার নম্বরের জায়গায় স্টার মার্ক দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আধার নম্বরটি দিতেই হবে, অর্থাৎ আধার নম্বরের ঘরটি কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ আধার নম্বর দিতেই হবে। আধার নম্বর ছাড়া কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তো আধার নম্বর কিন্তু ম্যান্ডেটরি এবং যে ঘরগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাদের পূরণ করতেই হবে এবং যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো কিন্তু না পূরণ করলেও হবে। এরপর একটু আমরা উপরে তুলে নিচ্ছি বেনিফিশিয়ারি নেম অ্যাস ইন এমপিওর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ বেনিফিশিয়ারি অথবা অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু এখন দিতে হবে মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেভাবে নামটা রয়েছে সেম কিন্তু নামটা এখানে দিতে হবে এবং ক্যাপিটাল লেটারে কিন্তু আপনি সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে পারেন। এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম, এরপর এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন। এরপর এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেখুন এখানে বলা রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে মোবাইল নম্বরটি ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপর এখানে ইমেল আইডি দিতে হবে, যদি আপনি ইমেল আইডি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, কারণ এখানে বলা হয়েছে ইমেল আইডি ইফ এনি, অর্থাৎ যে কোনো একটি ইমেল আইডি আপনি দিতে পারেন এবং এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই সেক্ষেত্রে কিন্তু ইমেল আইডি না দিলেও হবে, তবে আপনাদের আমি রিকমেন্ড করবো ইমেল আইডিটা আপনি দেবেন। হয়তো পরবর্তীতে যদি কোনো ধরনের আপনাদের আপডেট জানানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ইমেল আইডিতেও আপডেটটা জানাতে পারে, সেক্ষেত্রে আপনি একটা ইমেল আইডি দেবেন আপনার নিজের। এরপর এখানে বলা রয়েছে জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে আপনি মেল নাকি ফিমেল নাকি আদার্স, যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এই মেলের উপরে, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল এবং যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এই আদার্সের উপরে টিক দিয়ে দেবেন। এরপর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন DDMMYI ফরম্যাটে রয়েছে। তো এখানে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন একটি কিন্তু ক্যালেন্ডার খুলে গেছে। তো এই ক্যালেন্ডারের উপর ক্লিক করে দিয়ে এখানে রয়েছে 2026, এটার উপর ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনি সালটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। এই অ্যারো চিহ্নের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু 2025 চলে এলো এবং তাছাড়াও যদি আপনি সালের উপরে ক্লিক করে দেন এখানে কিন্তু আপনি এই সালগুলো পরিবর্তন করতে পারবেন। দেখুন আমরা অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিয়ে কিন্তু সালগুলো পরিবর্তন করে নিচ্ছি। আপনার জন্মের সাল যেটা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কিন্তু মাসটা দেখতে পাচ্ছেন, যে মাস হবে সেই মাসটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এইভাবে এখান থেকে আপনি কিন্তু ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। তো আমরা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিচ্ছি এবং যখনই ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন অথবা জন্ম তারিখটা এখানে যখনই চুজ করে নেবেন সাথে সাথে এখানে কিন্তু আপনাদের বয়সটা চলে আসবে। দেখুন 1/4/2026 হিসেবে আপনার বয়সটা কত হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে কাউন্ট হয়ে যাবে। দেখুন এখানে 26 বছর বয়স কিন্তু চলে এলো 10/3/2000 হিসেবে, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু 26 বছর বয়স হবে 1/4/2026 হিসেবে। এখানে কিন্তু বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদনকারীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নারী পুরুষ অর্থাৎ ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবে যদি সেই ব্যক্তিটা বেকার হয়ে থাকে। এবং দেখুন এখানে কিন্তু বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়সীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে অটোমেটিক্যালি কিন্তু বয়সটা কাউন্ট হয়ে যাবে। যদি আপনার বেশি বয়স হয় অথবা কম বয়স হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি আপনি সাবমিট করাতে পারবেন না, অথবা এখানেই কিন্তু দেখিয়ে দেবে যে আপনি ফর্মটা সাবমিট করাতে পারবেন না। যেহেতু এই ব্যক্তির বয়স 26 বছর সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি আবেদন করতে পারবে। আবারও দেখুন এখানে কিন্তু এই বয়সটা কাউন্ট করা হবে 1/4/2026 হিসেবে। এখন এখানে ফাদার্স নেম দিতে হবে অর্থাৎ বাবার নাম, এরপর মায়ের নাম, এখানে স্পাউস নেম। যদি স্বামী এখানে আবেদন করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দিতে পারে, যদি স্ত্রী এখানে আবেদন করে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম দিতে পারে স্পাউসের জায়গায়। দেখুন এখানে রয়েছে স্পাউস নেম এবং না দিলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। এরপর এখানে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন জেনারেল, SC ST নাকি OBC, আপনার ক্ষেত্রে যে ক্যাটাগরি হবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ধরুন আমরা ওবিসির উপরে ক্লিক করে দিয়েছি। যদি আপনাদের OBC সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেট নম্বরটি লিখবেন। যেহেতু আমরা OBC সিলেক্ট করে নিয়েছি OBC কিন্তু আমাদের সার্টিফিকেট নম্বরটি দিতে হবে। এবং যদি আপনি জেনারেলের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের সার্টিফিকেটের নম্বর দিতে হবে না, কারণ যখনই আমরা জেনারেলে ক্লিক করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ঘরটি কিন্তু আর থাকছে না। যদি আপনি SCর উপরে ক্লিক করে দেন সেক্ষেত্রেও কিন্তু এখানে SCর ঘরটি চলে আসবে এবং যদি STর উপরে ক্লিক করে দেন সেক্ষেত্রেও কিন্তু ST সার্টিফিকেট বসানোর জন্য একটি ঘর চলে আসবে। এরপর আপনাকে বৈবাহিক অবস্থাটা চুজ করতে হবে। প্রথমেই রয়েছে আনমেরিড, যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই অপশনের উপরে টিক দিয়ে দেবেন।
এরপরে রয়েছে উইডো, যদি বিধবা হয়ে থাকেন তাহলে এই অপশনের উপরে। এরপরে রয়েছে মেরিড, যদি বিবাহ করে থাকেন সেক্ষেত্রে এই মেরিড। এরপরে রয়েছে সেপারেটেড, যদি আলাদা থেকে থাকেন তাহলে এই সেপারেটেড। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন অথবা সেটা চুজ করে নেবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ ঠিকানা দিতে হবে। প্রথমেই রয়েছে হাউস নং অর্থাৎ বাড়ির নম্বর, যদি আপনি গ্রাম অঞ্চলের মধ্যে হয়ে থাকেন, যদি আপনাদের বাড়ির নম্বর জানা থাকে তাহলে এখানে বাড়ির নম্বর দেবেন, অন্যথায় কিন্তু এখানে আপনি গ্রামের নাম দিতে পারেন। তো বাড়ির নম্বরটি কিন্তু আপনাদের যে খসড়া ভোটার লিস্টে রয়েছে সেই খসড়া ভোটার লিস্টে নামের পাশেই কিন্তু বাড়ির নম্বরটি পেয়ে যাবেন। যদি আপনাদের জানা থাকে তাহলে এখানে দেবেন, অন্যথায় এখানে আপনার গ্রামের নামটা লিখবেন। এবং যারা শহরাঞ্চলের মধ্যে রয়েছেন আপনাদের কিন্তু বাড়ির নম্বর রয়েছে, অবশ্যই কিন্তু এখানে আপনি বাড়ির নম্বরটি দেবেন। এরপর এখানে আপনাদের গ্রাম অথবা শহরের নাম, এখানে পোস্ট অফিসের নাম। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ জেলাটা সিলেক্ট করে নেবেন, আপনার যে জেলা হবে। এরপর তার পাশেই রয়েছে এরিয়া, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন। যদি আপনি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন এই অপশনের উপরে টিক দিতে হবে। যদি আপনি গ্রাম অঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে এই ব্লকের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই ব্লকের উপরে যখন ক্লিক করবেন পাশেই কিন্তু ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সবগুলো ডিটেলস চলে আসবে। এই সিলেক্টের উপর ক্লিক করে দিয়ে আপনাদের যে ব্লকটা হবে সেই ব্লকের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে পুলিশ স্টেশন অর্থাৎ থানাটা সিলেক্ট করে নেবেন, আপনাদের যে থানা হবে। এরপর রয়েছে জিপি অথবা ওয়ার্ড নং, এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন, এখানে পিনকোডটা লিখে দেবেন এবং এখানে কিন্তু স্টেটটা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখন আপনাদের এমপি অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস ডিটেলস গুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে। প্রথমেই রয়েছে বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, এই সিলেক্টের উপর ক্লিক করে দিয়ে বোর্ডগুলো দেখতে পারবেন। প্রথমে রয়েছে ডাব্লিউবিবিএসসি, এরপর সিবিএসসি, আইসিএসসি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা চুজ করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি অর্থাৎ ডাব্লিউবিবিএসসি, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এরপর রয়েছে রোল, এখানে আপনাদের রোল নম্বরটা দিতে হবে। এরপরে রয়েছে নং, তো এখানে প্রথমে এই রোলটা দেবেন, এরপর এখানে নংটা দেবেন এবং কত সালে আপনি পাস করেছেন সেই ইয়ারটা কিন্তু এখানে দিতে হবে। তো এটা কিন্তু আপনাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটে আপনাদের অ্যাডমিট কার্ডেই রোলটা পেয়ে যাবেন এবং নংটা পেয়ে যাবেন এবং মাধ্যমিক পাস কত সালে করেছেন সেই সালটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট অর্থাৎ কতদূর পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন তাহলে পোস্ট গ্রাজুয়েশন দেবেন, যদি গ্রাজুয়েশন করে থাকেন তাহলে গ্রাজুয়েশন অথবা অন্য কোনো বিভাগে যদি আপনি পড়ে থাকেন তাহলে সেই বিভাগের নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপর বর্তমানে আপনি কি করছেন, প্রেজেন্ট অকুপেশন এটা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ বর্তমানে আপনি কোন পেশার সাথে যুক্ত রয়েছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। যদি আপনি বর্তমানে বেকার রয়েছেন তাহলে জবলেস লিখে দিতে পারেন অথবা আনএমপ্লয়মেন্ট লিখে দিতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। যদি আপনি বর্তমানে ফার্মার রয়েছেন তাহলে কিন্তু আপনি ফার্মার লিখে দিতে পারেন, অর্থাৎ আপনি বর্তমানে যে কাজটা করছেন সেটা কিন্তু এখানে আপনি লিখে দিতে পারেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে, অর্থাৎ এখানে যে ব্যাংকের ডিটেলসটা আপনি দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যাতে আধার লিঙ্ক করা থাকে। এখানে ব্যাংকের নামটা লিখবেন, অর্থাৎ স্টেট ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। এরপর ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা, আইএফসি কোডটা, এগুলো আপনাদের ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। এরপর শেষে কিন্তু বলা হচ্ছে যে আপনি অন্য কোনো গভর্নমেন্টের সুবিধা পাচ্ছেন কিনা অথবা অন্য কোনো ভাতা প্রকল্প থেকে অথবা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। যদি অন্য কোনো প্রকল্পের আপনি সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস এর উপরে টিক দিতে হবে। যদি আপনি ইয়েস এর উপরে টিক দেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, কারণ এখানে বলাই হয়েছে যদি অন্য কোনো প্রকল্পের আপনি সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী অথবা কৃষক বন্ধু প্রকল্প, তাহলে কিন্তু আপনি সুবিধা পাবেন না, এখনো পর্যন্ত এটাই কিন্তু আপডেট রয়েছে। এবং যদি আপনি ইয়েস করে থাকেন তাহলে এই ইয়েস এর উপর ক্লিক করে দিয়ে আপনাকে কিন্তু নামটা দিতে হবে যে কোন প্রকল্পের আপনি বর্তমানে আন্ডারে রয়েছেন, যে কৃষক বন্ধুর আন্ডারে রয়েছেন নাকি অন্য কোনো প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং যদি অন্য কোনো প্রকল্পের আপনি সুবিধা না পেয়ে থাকেন তাহলে এই নোর উপরে টিক দিয়ে দেবেন এবং সমস্ত কিছু দেখে নেবেন, সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পর নিচে রয়েছে সেভ বেসিক ডিটেলস, এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ডিটেলস গুলো সেভ হয়ে যাবে। তো আমরা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সেভ ডিটেলস এর উপর ক্লিক করছি। সেভ ডিটেলস এর উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন পরবর্তী পেজে কিন্তু নিয়ে যাবে। এখন কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন চলে এসেছে। প্রথমেই রয়েছে সিলেক্ট ডকুমেন্ট, তো দেখুন তার নিচে কিন্তু সমস্ত ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে। প্রথমেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম যে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এখান থেকে প্রথমে আমরা সিলেক্ট ডকুমেন্টের উপর ক্লিক করে দিয়ে ডকুমেন্টটি সিলেক্ট করে নিচ্ছি। প্রথমেই রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, তো আমরা যেহেতু প্রথমে অ্যাডমিট কার্ডটা আপলোড করব এই অপশনের উপরে ক্লিক করব। এরপর এখানে রয়েছে চুজ ফাইল, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি ফাইলটি চুজ করে নেবেন আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে। তো আমরা মোবাইল থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি এবং তার পাশেই রয়েছে সেভ ডকুমেন্ট, এই সেভ ডকুমেন্টের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখন ক্লিক করে দেবেন এটা কিন্তু সেভ হয়ে যাবে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ডকুমেন্টটি আমাদের আপলোড হয়ে যাচ্ছে। ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি হয়ে গিয়েছে, এরপর ওকের উপরে ক্লিক করে দেবেন। এরপর তারপরের যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি কিন্তু আমাদের আপলোড করতে হবে এবং কোন ডকুমেন্টটি আপনার আপলোড হলো সেটা কিন্তু এই ভিউ আপলোডেডের উপর ক্লিক করে দিয়ে ডকুমেন্টটি দেখে নিতে পারেন। আপনার সঠিক ডকুমেন্টটা আপলোড হয়েছে কিনা সেটা এখান থেকে আপনি চেক করে নিতে পারেন। তো এখন আমরা পরবর্তী ডকুমেন্টটি আপলোড করব, এর জন্য এখানে আবারও কিন্তু আমাদের ডকুমেন্ট টাইপের উপর ক্লিক করে দিয়ে সিলেক্টের উপর ক্লিক করে দিয়ে সিলেক্ট করতে হবে। তো এখন আমরা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিটটা আপলোড করব, অর্থাৎ এখন কিন্তু আমরা রেজাল্টে আপলোড করব। তো এটার উপরে ক্লিক করে দিচ্ছি, এরপর চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে
সেই ফাইলটি আমরা আপলোড করে দিচ্ছি। আবারও কিন্তু সেম জিনিস আপনাকে করতে হবে, সেভ ডকুমেন্ট এটার উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা আপলোড সাকসেসফুলি হয়ে যাবে। তো এই সেভ ডকুমেন্টের উপরে যখনই ক্লিক করে দেবেন এটা কিন্তু আপলোড হচ্ছে, সিম্পলি একটু আপনি ওয়েট করে নেবেন। দেখুন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি হয়েছে, এরপর ওকের উপরে ক্লিক করে দেবেন এবং সেটা আপলোড হয়েছে কিনা দেখুন এখানে কিন্তু নিচে আমাদের দেখাচ্ছে যে আপলোড হয়ে গিয়েছে। এবং এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে রয়েছে ডিলিট আপলোডেড, এটার উপরে ক্লিক করে দেবেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে। ফের কিন্তু আবারও আপনি এই সিলেক্টের উপর ক্লিক করে দিয়ে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন। তো এইভাবে সব ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখন আমরা আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি, এখানে রয়েছে কপি অফ আধার কার্ড, এটার উপরে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমরা ডকুমেন্টটি আপলোড করে দিচ্ছি। এরপর রয়েছে সেভ ডকুমেন্ট, এটার উপরে ক্লিক করে দেবো। একইভাবে এখন আমাদের ভোটার কার্ডটি আপলোড করতে হবে, এখানে রয়েছে কপি অফ ভোটার কার্ড, এটার উপরে ক্লিক করে দেবো, এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করে দেবো, এখান থেকে ফাইলটি আমরা আপলোড করে দিচ্ছি। সবগুলো ডকুমেন্টই পরপর আপলোড করে দিচ্ছি, এরপর দেখাচ্ছি যে পরবর্তী স্টেপে আপনাদের কি করতে হবে। পরপর আমরা সবগুলো ডকুমেন্টে আপলোড করে দিয়েছি, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্টের পাশে কিন্তু আমাদের ভিউ আপলোডেড এই লেখাটি শো করাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আমাদের আপলোড হয়ে গিয়েছে। নিচেই কিন্তু দুটি অপশন দেখতে পারবেন, এই ব্যাগের উপর ক্লিক করে দিয়ে আগের পেজে কিন্তু আপনি চলে যেতে পারবেন। এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এই রেডি টু সাবমিট এটার উপরে ক্লিক করে দেবেন। তো তার আগে আপনি ভালো করে একবার চেক করে নেবেন, এই ভিউ আপলোডের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনার আপলোডটা ঠিকঠাক হয়েছে কিনা, অথবা যে ডকুমেন্টসটি আপনি আপলোড করেছেন সেটাই এখানে আপলোড হয়েছে কিনা। তো এখান থেকে একবার আপনি কিন্তু চেক করে নেবেন। এরপর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এই নিচে যে ঘরটি রয়েছে রেডি টু সাবমিট এটার উপরে ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সেই কারণে আমরা রেডি টু সাবমিট এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন সেলফ ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ একটি স্বঘোষণাপত্র কিন্তু এখানে আপনি সাবমিট করাচ্ছেন। এই চেক বক্সের উপরে ক্লিক করে দেবেন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে কিন্তু আপনি এই ঘোষণাটা দিচ্ছেন যেখানে কিন্তু আপনার আধারের কনসার্ন আপনি দিচ্ছেন, অর্থাৎ যে আধার নম্বরটি আপনি দিচ্ছেন সেটা যাতে এই প্রকল্পের জন্য ব্যবহার করা যায় অথবা ব্যবহার যাতে করতে পারে সরকার সেটার কিন্তু আপনি অনুমতি দিচ্ছেন। তাছাড়া এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন এই প্রকল্পের যে শর্তগুলো রয়েছে সবগুলো শর্তই আপনি মেনে নিয়েছেন এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর ফাইনাল সাবমিট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে কিন্তু আবারও বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন ইজ ফাইনালি সাবমিটেড নো ফার্দার চেঞ্জ উইল বি অ্যালাউড, অর্থাৎ যদি আপনি এখানে সাবমিটটা সাকসেসফুলি করে দেন তাহলে কিন্তু অন্য আর কোনো কিছু কিন্তু এডিট করতে পারবেন না, অর্থাৎ যদি আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে আগেই কিন্তু আপনি এডিট করে নেবেন। যেহেতু আমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সেই কারণে আমরা ফাইনাল সাবমিটটা করে দিচ্ছি, এখানে রয়েছে ওকে, এই ওকের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো আমাদের কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট আমাদের হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন নম্বর দিয়েছে, দেখুন এখানে বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইওর অ্যাপ্লিকেশন নং, অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে এবং তার পাশেই কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করে দেবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমরা ওপেন করে নিচ্ছি, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম থাকবে, যে ছবিটি আপনি আপলোড করেছেন সেই ছবিটা কিন্তু এখানে থাকবে। তাছাড়াও দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে একটি আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এক কথায় এই ফর্মটি আপনাকে কোথাও সাবমিট করাতে হবে না, বাড়িতে বসে থেকে আপনি যে আবেদন করলেন এটা দিয়েই কিন্তু হয়ে যাবে, কোথাও কোনো কাগজপত্র জমা করার প্রয়োজন পড়বে না। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত এখানে পড়ে গিয়েছে। এখানে আপনার আধার নম্বর থেকে শুরু করে যা যা ডিটেলস আপনি দিলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং যদি কোনো তথ্য আপনি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটাও কিন্তু এখানে আপনি চেক করে নিতে পারবেন। মূলত বুঝতেই পারছেন এইভাবেই কিন্তু আপনাকে ফাইনাল সাবমিট করাতে হবে এবং কি কি ডিটেলস দিলেন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। সেলফ ডিক্লারেশন থেকে শুরু করে আপনি যে সিগনেচার দিয়েছেন সমস্ত কিছু এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। পুরোটাই ডিজিটালি হচ্ছে, কোথাও কোনো কাগজপত্র আপনার জমা দেওয়ার প্রয়োজন নেই। এবং এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এবং তাছাড়া আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি ভালো করে নোট করে রেখে দেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি পরবর্তী সময়ের জন্য ভালো করে নোট করে রেখে দেবেন অথবা এটা প্রিন্ট আউট করে ভালো করে যত্ন সহকারে রাখবেন। চলুন এখন আমরা জেনে নিচ্ছি কিভাবে স্ট্যাটাস চেক করবেন। প্রথমের উপরের এই যে অপশনটি রয়েছে মিডিলের, এটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন। এখন আমাদের স্ট্যাটাস চেক করতে হবে, তার নিচে রয়েছে চেক স্ট্যাটাস, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন আবারও কিন্তু সেম পেজ চলে আসবে, এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং যে ক্যাপচার কোডটি থাকবে অথবা এখানে যদি কোনো সলভের বিষয় থাকে তাহলে এটা সলভ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু যোগ দেওয়া রয়েছে, যোগফলটি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এবং এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন যে মোবাইল নম্বরের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করলেন। তো আমাদের মোবাইল নম্বরে ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর ভেরিফাই পিনের উপরে ক্লিক করব। ভেরিফাই পিনের উপরে যখনই ক্লিক করে দেবেন আবারও কিন্তু সেম জিনিসটি আপনাকে দেখাবে যে সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ এখনো পর্যন্ত স্ট্যাটাস কিন্তু ট্র্যাক করা যাচ্ছে না। এখানে কিন্তু এসে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি আবারও ডাউনলোড করতে পারবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আবারও ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে এখানে এসে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং কিছু দিনের মধ্যে কিন্তু এই অপশনের মাধ্যমে আপনি স্ট্যাটাসটিও চেক করতে পারবেন, অর্থাৎ আপনার আবেদনটা রিজেক্ট হলো নাকি সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে সেটা কিন্তু এই অপশনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কিছু দিনের মধ্যেই কিন্তু এই অপশনটি পুরোপুরি চালু হয়ে যাবে, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি চালু হয়নি। চলুন এখন আমরা জেনে নিচ্ছি ছবি থেকে কিভাবে পিডিএফ করবেন, কারণ এখানে আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মার্কশিট, তাছাড়া ভোটার কার্ড, আধার কার্ড, ছবি থেকে কিভাবে পিডিএফ করবেন, তাছাড়া পিডিএফ এর সাইজ কিভাবে আপনি কমাবেন,
তাছাড়াও এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ছবি অথবা সিগনেচারটা 50 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো অনেক সময় কিন্তু আপনারা দেখবেন 1 থেকে 2 এমবি করে হয়ে যায়। সেই 1 থেকে 2 এমবি থেকে কিভাবে আপনি 50 কেবির মধ্যে সেই ছবিটাকে আনবেন, তাছাড়াও ছবি থেকে কিভাবে পিডিএফ করবেন, পিডিএফ এর সাইজ কিভাবে কমাবেন, চমৎকার একটি আপনাদের পোর্টালের সাথে পরিচয় করে দেবো। সেখানে সবকিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অনলাইন ফর্ম ফিল আপের সময় এটা আপনাদের খুবই উপকারে আসবে। এবং যারা কম্পিউটারের মাধ্যমে করছেন, যদি ফটোশপের কাজ জানেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি ছবির সাইজ থেকে শুরু করে পিডিএফ সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন। তো চলুন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, যারা মোবাইল দিয়ে এই কাজটি করবেন এবং খুব সহজেই কিন্তু আপনি মোবাইলে নিজে থেকেই এই জিনিসগুলো করতে পারবেন। তো এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন PI7 লিখে। PI7 লিখে সার্চ দিতেই প্রথম যে পোর্টালটি দেখতে পাচ্ছেন PI7 ইমেজ টুল, image.pi7.org, এই পোর্টালের উপরে ক্লিক করবেন এবং আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা বিষয়ে আলাদাভাবে ভাগ করে দেওয়া রয়েছে। ছবি থেকে কিভাবে পিডিএফ করবেন, পিডিএফ এর সাইজ কিভাবে কমাবেন, তাছাড়াও ইমেজের যে সাইজ রয়েছে সেটা কিভাবে আপনি কমাবেন, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদাভাবে ভাগ করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সটি চেক করুন, সেখানে কিন্তু আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো এই ইমেজ টুলের উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু পুরো জিনিসগুলো শো হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনাকে মানে জানতে হবে যে কি দিয়ে কি এখানে কাজ হবে। দেখুন প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন। প্রথমেই রয়েছে পাসপোর্ট ফটো মেকার, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি আপনার কিন্তু ছবিটা পাসপোর্ট মাপের করে নিতে পারেন, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখান থেকে আপনি বানিয়ে নিতে পারেন। এরপর আপনাদের আমি জানিয়ে দিচ্ছি ছবির সাইজটা কিভাবে কমাবেন। ধরুন আপনার ছবির সাইজ বড় হয়ে গিয়েছে, 1 এমবি 2 এমবি হয়ে গিয়েছে, সেটা আপনাকে 50 কেবির মধ্যে নামাতে হবে। এর জন্য তার পাশেই রয়েছে রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিয়ে এখানে আপনার ছবিটা আপনি আপলোড করে দেবেন এবং তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন কেবি রয়েছে, এখানে কিন্তু 100 রয়েছে, এখানে আমাদের কমাতে হবে। যেহেতু আমাদের 50 কেবির মধ্যে ছবিটা আনতে হবে, সেই কারণে এখানে আমরা 49 কেবি দিয়ে দিলাম। এরপর এখানে আপনার ছবিটা আপলোড করে দেবেন আগেই এবং রিডিউস সাইজ এটার উপরে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু ছবির সাইজটা কমে যাবে এবং যে ছবিটা ডাউনলোড হবে সেটা কিন্তু আপনি সেখানে আপলোড করে দিতে পারেন। এরপর এখন আপনাদের আমি দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। দেখুন এখানে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপর ক্লিক করে দিয়ে আপনার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটা আপনার কিন্তু প্রয়োজন পড়বে না, তবুও এখান থেকে আপনি দেখে নিতে পারেন। একটু আমরা উপরে তুলে নিচ্ছি, এখানে সমস্ত ধরনের বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন, অর্থাৎ ছবির সাইজ থেকে শুরু করে ছবি থেকে পিডিএফ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এরপর এখানে দেখুন পাসপোর্ট অথবা আইডি ফটো সাইজ সবগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। একটু আমরা উপরে তুলে নিচ্ছি, দেখুন এখানে ইমেজ টু পিডিএফ রয়েছে। যেহেতু আমরা ইমেজ থেকে পিডিএফ করব অথবা ছবি থেকে পিডিএফ করব, সেই কারণে এখানে রয়েছে ইমেজ টু পিডিএফ, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ছবি থেকে পিডিএফ করতে পারবেন। অ্যাড ইমেজ, এটার উপর ক্লিক করে দিয়ে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোই কিন্তু এখানে আপনি আপলোড করে দিয়ে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন, সেটা কিন্তু পিডিএফ হয়ে যাবে। তো এখান থেকে খুব সহজে কিন্তু পিডিএফও আপনি করে নিতে পারেন। এখানে আরো একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদের জানাচ্ছি, যেহেতু আমাদের পিডিএফ গুলো 300 কেবির মধ্যে রাখতে হয়, সেই কারণে ছবিগুলো আপনি ভালো করে তুলে নেবেন। এখানে নিচেই রয়েছে জেপিজি টু 300 কেবি, এই জেপিজি টু 300 কেবি, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার ছবিগুলো আপলোড করে দেবেন এবং এখানে রয়েছে কম্প্রেস, এটার উপর ক্লিক করে দিয়ে আপনার একেবারে কিন্তু ছবি থেকে 300 কেবির মধ্যে পিডিএফটা হয়ে যাবে। তো এখানে কিন্তু এই সার্ভিসগুলো পেয়ে যাচ্ছেন। তো যারা ফটোশপে এডিট করতে পারেন না অথবা অন্য কোথাও এডিট করতে পারেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই পোর্টালটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি আপনার ছবি থেকে পিডিএফ, তাছাড়াও আপনি ছবির যে সাইজ রয়েছে সেটা কিন্তু কমাতে পারেন, তাছাড়াও পিডিএফ এর সাইজ কমাতে পারেন। এখান থেকে কিন্তু এই সার্ভিসগুলো পাচ্ছেন এবং আপনাদের সুবিধার্থে সবগুলোর লিঙ্কই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পরপর কিন্তু আপনি দেখে নিতে পারেন। চলুন এখন জেনে নিচ্ছি এই যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনো চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে এবং 1 এপ্রিল 2026 থেকেই এই সহায়তা প্রদান করা হবে। মূলত বুঝতেই পারছেন 21 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু আপনাকে বয়সটা রাখতে হবে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, অনলাইন অফলাইন যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনি আবেদন জানাতে পারেন। এবং 1/4/2026 হিসেবে, অর্থাৎ 1/4/2026 হিসেবে কিন্তু বয়সটা হতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। যদি 1/4/2026 হিসেবে বয়সটা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়, তাহলে কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে স্কলারশিপ যারা পায়, অর্থাৎ যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। তবে যদি কেউ সামাজিক নিরাপত্তামূলক কোনো ধরনের প্রকল্পের সুবিধা পায়, কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার অথবা অন্য কোনো প্রকল্পের টাকা, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। তবে যারা স্কলারশিপের টাকা নেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধাটা থাকছে, অথবা এই প্রকল্পের নাম কিন্তু তারা নথিভুক্ত করাতে পারবে। এবং যদি কেউ চাকরি করে, কোনো বেসরকারি কোম্পানিতেও যদি চাকরি করে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। এবং প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। 1 এপ্রিল থেকে এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে। এখানে মূল শর্তটাই রাখা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তাকে বেকার থাকতে হবে। অর্থাৎ যদি সেই ব্যক্তিটা বেকার হয় তাহলে
তাহলেই কিন্তু একমাত্র এই প্রকল্পে সুবিধা পাবে। তো কিভাবে আবেদন করবেন, অনলাইন A to Z সমস্ত কিছু কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যেহেতু সদ্য এই পোর্টালটি চালু করা হয়েছে, মাঝে মাঝে কিন্তু এই পোর্টালে OTP আসবে না অথবা সার্ভার কিন্তু ডাউন থাকে, কিছুক্ষণ বাদে আপনারা চেষ্টা করবেন সার্ভার কিন্তু ঠিকঠাক হয়ে যায়। এবং আপনাদের জানিয়ে দিচ্ছি রাত নাগাদ আবেদন করার চেষ্টা করুন, রাত নাগাদ কিন্তু এই সার্ভারটা ঠিকঠাক থাকে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।